বাবা, ওই যে দুটো বাচ্চা আবর্জনার মধ্যে ঘুমোচ্ছে, ওরা একদম দেখতে আমার মতো। আরব রাস্তার ধারে একটা পুরনো তোশকের ওপর একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকা ছোট বাচ্চাদের দিকে ইঙ্গিত করে বলল। বিবেক মালহোত্রা থেমে গেলেন এবং তার ৫ বছরের ছেলের আঙুলের ইশারা অনুসরণ করে দেখলেন প্রায় একই বয়সের দুটো বাচ্চা নোংরা এবং ছেঁড়া পোশাকে, খালি ও আহত পায়ে আবর্জনার ব্যাগের মাঝখানে কুঁকড়ে শুয়েছিল। এই দৃশ্য দেখে শিল্পপতির বুকে যেন একটা গিঁট লেগে গেল। কিন্তু তিনি আরবের হাত ধরে গাড়ির দিকে হাঁটার চেষ্টা করলেন। তিনি এই মাত্র তাকে তার বেসরকারি স্কুল থেকে আনতে গিয়েছিলেন এবং প্রতি শুক্রবার বিকেলে তারা শহরের কেন্দ্রস্থল দিয়ে বাড়ি ফিরছিলেন। এটি এমন একটি পথ ছিল যা বিবেক প্রায়ই এড়িয়ে চলতেন। তিনি সবসময় অধিক সমৃদ্ধ এবং অভিজাত এলাকা দিয়ে যেতে পছন্দ করতেন, কিন্তু প্রধান সড়কে ভারী ট্রাফিক এবং একটি দুর্ঘটনার কারণে তিনি ওই দরিদ্র ও জীর্ণ এলাকা দিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সরু গলিগুলো গৃহহীন মানুষ, হকার এবং আবর্জনার স্তূপের মাঝে খেলতে থাকা শিশুদের দিয়ে ভরা ছিল। যাই হোক, শিশুটি আশ্চর্যজনক শক্তিতে নিজেকে ছাড়িয়ে নিল এবং বাবার বাধা সম্পূর্ণ উপেক্ষা করে ছোট বাচ্চাদের দিকে দৌড়ে গেল। বিবেকও তার পেছনে গেলেন। তিনি কেবল এত দারিদ্র্য এত কাছ থেকে দেখার ফলে আরবের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েই চিন্তিত ছিলেন না, বরং ওই এলাকার বিপদ নিয়েও চিন্তিত ছিলেন। সেখানে অনবরত চুরি, ড্রাগস, পাচার এবং সহিংসতার খবর আসত। তার দামি পোশাক এবং কবজিতে সোনার ঘড়ি তাকে সহজ লক্ষ্যবস্তু বানিয়ে দিতে পারত। আরব সেই নোংরা তোশকের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং ওই দুটি বাচ্চার মুখ দেখতে লাগল, যারা রাস্তার জীবন থেকে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। একজনের চুল হালকা বাদামি, কোকড়ানো এবং ধুলো সত্ত্বেও উজ্জ্বল ছিল, ঠিক আরবের মতো। অন্যজন ছিল শ্যামবর্ণ, যার গায়ের রং কিছুটা গাঢ় ছিল। কিন্তু তাদের দুজনের মুখের গড়ন আরবের সাথে খুব মিল ছিল। সেই একই ধনুকাকৃতি এবং অভিব্যক্তিপূর্ণ ভ্রু, সেই একই ডিম্বাকৃতি এবং কোমল মুখ, এমনকি থুতনির সেই একই টোল যা আরব তার স্বর্গীয় মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। বিবেক ধীর গতিতে কাছে এলেন। তার ক্রমবর্ধমান অস্বস্তি শীঘ্রই আতঙ্কের কাছাকাছি পৌঁছে গেল। এই সাদৃশ্যের মধ্যে অত্যন্ত বিরক্তিকর কিছু ছিল, এমন কিছু যা একটি সাধারণ কাকতালীয় ঘটনার চেয়ে অনেক বেশি ছিল। এটি এমন ছিল যেন তিনি নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের একই জীবের তিনটি সংস্করণ দেখছিলেন। আরব, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। আমরা এখানে থামতে পারি না। বিবেক নিজের ছেলেকে শক্ত করে তোলার চেষ্টা করে বললেন, যদিও তার চোখ ঘুমন্ত শিশুদের ওপর আটকে ছিল। তিনি ওই অসম্ভব দৃশ্য থেকে নিজের নজর সরাতে পারছিলেন না। এটা একদম আমার মতো বাবা, ওদের চোখ দেখুন, আরব জোর দিয়ে বলল, যখন ছোট বাচ্চাদের মধ্যে একজন ধীরে ধীরে নড়ল এবং অনেক কষ্টে চোখ খুলল। এখনও ঘুমে আচ্ছন্ন দুটি সবুজ চোখ দেখা গেল, যা আরবের মতোই ছিল। কেবল রঙেই নয়, বরং বাদাম আকৃতিতে, দৃষ্টির তীব্রতায় এবং সেই প্রাকৃতিক উজ্জ্বলতায় যা বিবেক খুব ভালো করে জানতেন। নিজেদের পাশে অপরিচিতদের দেখে বাচ্চাটি ভয় পেল এবং সাথে সাথে তার ভাইয়ের কাঁধে আলতো কিন্তু তাড়াহুড়ো করে চাপড় দিয়ে জাগাল। দুজনেই ভয় পেয়ে উঠে একে অপরকে জড়িয়ে ধরল। কেবল ঠান্ডায় নয়, বরং খাঁটি সহজাত ভয়ও স্পষ্ট কাঁপছিল। বিবেক লক্ষ্য করলেন যে দুজনের চুলই একদম আরবের মতোই কোঁকড়ানো ছিল, শুধু গায়ের রং আলাদা ছিল এবং তাদের শারীরিক মুদ্রা, নড়াচড়া করার ধরন, এমনকি ঘাবড়ে গেলে নিঃশ্বাস ফেলার ধরনও একই রকম ছিল। দয়া করে আমাদের আঘাত করবেন না, হালকা বাদামি চুলের বাচ্চাটি বলল এবং সহজাতভাবে নিজের ছোট ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াল, একটি সুরক্ষা দেওয়ার ভঙ্গি যা বিবেক সাথে সাথে শিউরে উঠে চিনতে পারলেন। এটি ঠিক সেই পদ্ধতি যেভাবে আরব স্কুলে ছোট সহপাঠীদের রক্ষা করত যখন কোনো গুন্ডা প্রকৃতির ছেলে তাদের ভয় দেখানোর চেষ্টা করত। সেই একই রক্ষণাত্মক চাল, ফুটে ওঠা ভয় সত্ত্বেও সেই একই সাহসী ভঙ্গি। শিল্পপতি অনুভব করলেন তার পা জোরে কাঁপছে এবং পড়ে যাওয়া থেকে বাঁচতে একটি ইটের দেওয়ালের সাহায্য নিতে হল। তিন বাচ্চার মধ্যে সাদৃশ্য ছিল চমকপ্রব এবং একে ভয়ঙ্কর কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া অসম্ভব ছিল। প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি শারীরিক নড়াচড়া এক ছিল। শ্যামবর্ণ বাচ্চাটি তার চোখ পুরোপুরি খুলে দিল এবং বিবেক প্রায় ওখানেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।
ওগুলো ছিল আরবের মতোই সবুজ তীক্ষ্ণ চোখ, কিন্তু অন্য কিছু আরও বেশি বিরক্তিকর ছিল। কৌতূহল এবং সতর্কতার মিশ্রণ ঘেরা অভিব্যক্তি, বিভ্রান্ত বা ভীত হলে ভ্রু কুঁচকানোর বিশিষ্ট ধরন, এমনকি ভয় অনুভব করলে কিছুটা গুটিয়ে যাওয়ার ধরন, সবকিছু ঠিক তেমনই ছিল যেমনটা তিনি তার ছেলের মধ্যে রোজ দেখতেন। তিনজনের উচ্চতা এক ছিল, রোগা পাতলা শরীর ছিল, এবং একসাথে তারা একটি ভাঙা আয়নায় একদম সঠিক প্রতিবিম্বের মতো লাগছিল। বিবেক দেওয়ালের উপর আলো শক্ত হয়ে হেলান দিলেন। অনুভব করছিলেন যে দুনিয়া তার চারপাশে ঘুরছে। তোমার নাম কি? আরব সারল্যের সাথে জিজ্ঞেস করল। রাস্তার নোংরা মেঝেতে বসে পড়ে নিজের দামি স্কুলের ইউনিফর্ম নোংরা হওয়ার তোয়াক্কা না করে। আমি ঋষি, ঋষি, হালকা বাদামি চুলের বাচ্চাটি জবাব দিল। এটি অনুভব করে যে তার বয়সের এই বাচ্চাটি কোনো বিপদ নয়। সেই বয়স্কদের মতো নয় যারা তাদের প্রায়ই জনসমক্ষ থেকে তাড়িয়ে দিত। আরও শান, শান আমার ছোট ভাই। সে ভালোবেসে নিজের পাশের শ্যামবর্ণ বাচ্চাটির দিকে ইঙ্গিত করে যোগ করল। বিবেক অনুভব করলেন দুনিয়া আরও দ্রুত ঘুরছে, যেন জমি তার পায়ের নিচ থেকে অদৃশ্য হয়ে গেছে। এগুলো ঠিক সেই নাম যা তিনি এবং প্রিয়া বাকি দুই বাচ্চার জন্য বেছে রেখেছিলেন যদি গর্ভাবস্থা যমজ বা তিন যমজ হতো। সেই নামগুলো যা রাতের দীর্ঘ নির্ঘুম রাতের আলোচনার সময় উঠে এসেছিল এবং যা একটি কাগজে লেখা ছিল এবং খাটের পাশের ড্রয়ারে সযত্নে রাখা ছিল। যে নামগুলো তিনি নিজের স্ত্রীর মৃত্যুর পর আরব বা অন্য কারোর কাছে কখনো উল্লেখ করেননি। এটি ছিল একটি পুরোপুরি অসম্ভব ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা যা সকল যুক্তি ও কারণকে তুচ্ছ করছিল। তোমরা কি এখানে রাস্তায় থাকো? আরব বাচ্চাদের সাথে কথা বলা চালিয়ে গেল, যেন এটি দুনিয়ার সবচেয়ে স্বাভাবিক বিষয়। ঋষির নোংরা হাত স্পর্শ করে এমন এক পরিচিতির সাথে যা বিবেককে আরও বেশি বিচলিত করে তুলল। আমাদের থাকার মতো কোনো আসল বাড়ি নেই, শান দুর্বল ও কর্কশ গলায় বলল, সম্ভবত এত কান্নাকাটি বা সাহায্য চাওয়ার কারণে। যে মাসি আন্টি আমাদের দেখাশোনা করত, সে বলল যে তার কাছে এখন আমাদের রাখার মতো টাকা নেই এবং সে আমাদের সাত সকালে এখানে নিয়ে এসেছে। সে বলল যে কেউ আমাদের সাহায্য করার জন্য আসবে। বিবেক আরও ধীর গতিতে কাছে এলেন। যা কিছু তিনি দেখছেন এবং শুনছেন তা পাগল না হয়ে বোঝার এক মরিয়া চেষ্টা করছিলেন। তিনজনকে কেবল একই বয়স এবং একই শারীরিক বৈশিষ্ট্যের মনে হচ্ছিল না, বরং তারা একই স্বয়ংক্রিয় এবং অজান্তে করা অঙ্গভঙ্গিও শেয়ার করছিল। ঘাবড়ে গেলে তিনজনেই নিজেদের ডান কানের পেছনে একইভাবে মাথা চুলকাত। কথা বলার আগে সন্দেহ হলে তিনজনেই নিজেদের নিচের ঠোঁটের একই জায়গায় কামড় দিত। মনোনিবেশ করলে তিনজনেই একইভাবে চোখের পলক ফেলত। এগুলো ছিল ছোট এবং অধিকাংশ মানুষের জন্য অলক্ষ্য বিবরণ, কিন্তু একজন বাবার জন্য ছিল ধ্বংসাত্মক, যিনি নিজের ছেলের প্রতিটি অঙ্গভঙ্গি জানতেন। তোমরা এখানে রাস্তায় একা কত সময় ধরে আছো? বিবেক নিজের কণ্ঠস্বর পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় জিজ্ঞেস করলেন, আরবের পাশে রাস্তার নোংরা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে নিজের দামি স্যুটের তোয়াক্কা না করে। 3 দিন আর 3 রাত। ঋষি সাবধানে নিজের ছোট ও নোংরা আঙ্গুল দিয়ে গুণে জবাব দিল, কিন্তু এক নির্ভুলতার সাথে যা বুদ্ধিমত্তা প্রকাশ করছিল। মাসি মিনা, মিনা মাসি আমাদের সাত সকালে এখানে নিয়ে এলো যখন রাস্তায় কেউ ছিল না, এবং সে বলল যে সে পরের দিন খাবার ও পরিষ্কার কাপড় নিয়ে ফিরে আসবে, কিন্তু এখন পর্যন্ত সে ফেরেনি। বিবেক অনুভব করলেন তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, যেন তার পুরো